এলিফ্যাটিক অ্যারোমেটিক এর পার্থক্য, এলিফ্যাটিক যৌগ আর অ্যারোমেটিক যৌগের পার্থক্য সম্পর্কে আলোচনা করছি। এলিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগের পার্থক্য আলোচ্য বিষয়। সবাই বইটা বের করো, বইটা বের করো, এরপর বই থেকেই পড়াবো। বই থেকে পড়িয়ে চ্যাপ্টার আমাদের প্রায় শেষ, বইটা পড়িয়ে চ্যাপ্টারটা কমপ্লিট করে দেব। এলিফ্যাটিক অ্যারোমেটিক যৌগের পার্থক্য আলোচ্য বিষয়। ডক্টর হাজারি স্যারের বই বের করো, এটা আছে সবার। ডক্টর হাজারি স্যারের বইটা বের করো, আমি পৃষ্ঠা বলছি। 209 পৃষ্ঠা। ডক্টর হাজারি স্যারের বইয়ের 209 পৃষ্ঠা পেয়েছো? জি স্যার। জি স্যার। এই ছকটি অবস্থিত 209 পৃষ্ঠায়, 2.9 টপিকসে এই ছকটি আছে। এই যে 2.9 টপিকসে যে ছকটি আছে, এই ছকটি পড়লেই বাকি অংশ পড়া হয়ে যায়। ছকে টিক দিয়ে রাখো, ছকের কোনো একটা টিক দিয়ে রাখো। স্যার পেজ নাম্বারটা কি একটু আরেকবার বলা যায়? এটা 209 পৃষ্ঠা, লিখে দিচ্ছি, 209 পৃষ্ঠা, ডক্টর হাজারি স্যারের বই। টপিকস নম্বর হলো 2.9 টপিকস। এখন কি পেলা সবাই? জি স্যার। জি স্যার। এখন এই টপিকসটা শুধুমাত্র পার্থক্য পড়লেই চলবে। আর পার্থক্যের আগে যে বিবরণ আছে তাতে এক কথাই বারবার বলা, এক কথা আমাদের বারবার পড়ার সময় নাই। এই পার্থক্যের ছকেই টিক দেখো দাও, এই পার্থক্যের ছকের কোনা টিক দিয়ে ইম্পর্টেন্ট লিখে রাখো। এখন দেখো, সবাই দেখো, স্ক্রিনে দেখো। যদি কার্বন কার্বন শিকল হয়ে দুই প্রান্ত খোলা থাকে, তাহলে এটাকে বলা হয় মুক্ত শিকল যৌগ। আর কার্বন কার্বন শিকল হয়ে যদি আবদ্ধ থাকে, তাহলে এটাকে বলা হয় বদ্ধ শিকল যৌগ। বলতে পারো স্যার হাইড্রোজেন, হাইড্রোজেন আমি দেইনি, হাইড্রোজেন তো আসবেই, বাকি হাতগুলোতে হাইড্রোজেন থাকবে। তাহলে যে যে যৌগে দুই প্রান্ত খোলা আছে সেটা হলো মুক্ত শিকল যৌগ। আর যদি আটকানো থাকে চক্রের মতো বা সাইকেলের মতো, তাহলে এদেরকে বলা হয় বদ্ধ শিকল যৌগ। এখন দেখো, আমাদের আলোচ্য বিষয় হলো এলিফ্যাটিক যৌগ আর অ্যারোমেটিক যৌগের পার্থক্য। গঠন প্রকৃতিগত পার্থক্য দেখো। অ্যালিফ্যাটিক যৌগসমূহ প্রধানত মুক্ত কার্বন শিকল যৌগ, অর্থাৎ দুই মাথা খোলা থাকে। তবে অনুরূপধর্মী কিছু চাক্রিক যৌগ যেমন সাইক্লোহেক্সেন তাও আছে। আর অ্যারোমেটিক যৌগের বেলায় দেখো, অ্যারোমেটিক যৌগ কি? অ্যারোমেটিক যৌগসমূহ বদ্ধ শিকল, সমতলীয় এবং এদের আণবিক গঠনে সঞ্চারণশীল অর্থাৎ চলমান 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। ফলে আণবিক গঠন সুস্থিত হয়, কারণ এই ইলেকট্রন তো সঞ্চারণশীল হয়ে সব জায়গায় বন্টিত থাকে সমভাবে, তাই আণবিক গঠন সুস্থিত হয়। তাহলে বিষয়টা আরেকবার দেখো, গঠন প্রকৃতি দেখো। অ্যালিফ্যাটিক যৌগের ক্ষেত্রে দেখো, অ্যালিফ্যাটিক যৌগসমূহ প্রধানত মুক্ত শিকল যৌগ। মুক্ত কিসের? কার্বন শিকল যৌগ। আবার বলছি, অ্যালিফ্যাটিক যৌগসমূহ প্রধানত মুক্ত কার্বন শিকল যৌগ, অর্থাৎ এদের শিকলে দুই মাথা খোলা থাকে।
শিকলে দুই মাথা খোলা থাকলে তাদেরকে কি বলা হয়? মুক্ত শিকল যৌগ। তবে অনুরূপধর্মী কিছু চাক্রিক যৌগ যেমন সাইক্লোহেক্সেন আছে। আর অ্যারোমেটিক যৌগ দেখো, অ্যারোমেটিক যৌগসমূহ বদ্ধ শিকল, সমতলীয় এবং এদের আণবিক গঠনে সঞ্চারণশীল অর্থাৎ চলমান 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে। ফলে আণবিক গঠন কি হয়? সুস্থিত হয়, কারণ সঞ্চালনশীল ইলেকট্রন থাকার কারণে ইলেকট্রন সব জায়গায় সুষম বন্টিত থাকে, ফলে আণবিক গঠন সুস্থিত হয়। এরপর দেখো কার্বনের শতকরা হার বা শতকরা পরিমাণ। এলিফ্যাটিক হাইড্রোকার্বন এক কার্বন পরমাণু হতে পারে এবং এতে কার্বনের শতকরা পরিমাণ অপেক্ষাকৃত কম। যেমন দেখো মিথেন, এটা এক কার্বনের যৌগ, এতে কার্বন 75%, হাইড্রোজেন 25%। আর ডানে দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন কমপক্ষে 6 কার্বন পরমাণু যুক্ত হয় এবং এতে কার্বন পরমাণুর শতকরা পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকে। যেমন বেনজিনে কার্বনের শতকরা পরিমাণ কিন্তু 92.3% আর হাইড্রোজেনের 7.7%। আবার দেখো এটা খুব অবজেক্টিভ আসে, কার্বনের শতকরা হার। এলিফ্যাটিক হাইড্রোকার্বন এক কার্বন পরমাণুরও হতে পারে, অর্থাৎ সর্বনিম্ন এক কার্বন হতে পারে এবং এতে কার্বন পরমাণুর শতকরা পরিমাণ অপেক্ষাকৃত কম হয়। যেমন মিথেনে কার্বন 75%, হাইড্রোজেন 25%। আর ডানে দেখো অ্যারোমেটিক হাইড্রোকার্বন কমপক্ষে 6 কার্বন পরমাণু যুক্ত হয় এবং এতে কার্বনের শতকরা পরিমাণ অপেক্ষাকৃত বেশি থাকে। যেমন বেনজিন যৌগে কার্বন 92.3% আর হাইড্রোজেন 7.7%। তাহলে মোটের উপর আমরা এখানে কি শিখলাম? অ্যালিফ্যাটিক যৌগে যে কার্বনের শতকরা পরিমাণ, অ্যারোমেটিক যৌগে কার্বনের শতকরা পরিমাণ তার চেয়ে বেশি। এই শতকরা পরিমাণ বের করার আমি একটা কৌশল বলছি। আমি একটা বলতেছি, এই প্রশ্ন কিন্তু খুব আসে, তোমরা কিভাবে হিসাব করবা দেখো। ধরো ইথেন, C2H6 যৌগ ইথেন, ইথেনে কার্বনের শতকরা পরিমাণ কিভাবে বের করব? আণবিক ভর নিচে লিখবা, 2 কার্বন 24 আর 6টা হাইড্রোজেন 6, 24 আর 6 কত? 30। আণবিক ভর লিখবা হরে হরে আর লবে লিখবা কার্বনের ভর, 2টা কার্বনের ভর কত? 24। অর্থাৎ যার শতকরা পরিমাণ বের করতে চাও, কার শতকরা পরিমাণ বের করতে চাও? কার্বনের, তার ভর লিখবা উপরে আর মোট আণবিক ভর লিখবা নিচে, তাহলে শতকরা পরিমাণ পেয়ে যাবা। তারপর ভুল বললাম, 100 দ্বারা গুণ করার পরে শতকরা পরিমাণ পেয়ে যাবা। আবার বলছি, যার শতকরা পরিমাণ বের করতে চাও তার ভর অর্থাৎ 2টা কার্বনের ভর লিখবা উপরে আর নিচে বাই আকারে লিখবা আণবিক ভর ইনটু 100 সমান সমান শতকরা পরিমাণ পেয়ে যাবা। এইভাবে এই যৌগে তুমি যদি হাইড্রোজেনের শতকরা পরিমাণ বের করতে চাও, তাহলে হাইড্রোজেনের ভর 6টা হাইড্রোজেনের ভর কি 6 আর আণবিক ভর কি 30 ইনটু 100, হিসাব করলেই শতকরা পরিমাণ পেয়ে যাবা। এখন দেখো মিথেনের ক্ষেত্রে কিভাবে বের করেছে, মিথেনের ক্ষেত্রে কার্বনের শতকরা পরিমাণ কিভাবে বের করছে দেখো। আণবিক ভর বাই আকারের নিচে লিখবা আর যার ভর শতকরা পরিমাণ বের করতে চাও তার ভর উপরে লিখবা ইনটু 100 সমান সমান পেয়ে যাবা শতকরা পরিমাণ। অর্থাৎ যেই মৌলের শতকরা পরিমাণ বের করতে চাও
সেই মৌলের ভর বাই আণবিক ভর ইন্টু 100 সমান সমান শতকরা পরিমাণ পেয়ে যাবা, ক্যালকুলেশন করলেই পেয়ে যাবা। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের শতকরা পরিমাণ যদি বের করতে চাও, তাহলে হাইড্রোজেনের ভর বাই আণবিক ভর ইন্টু 100 সমান সমান শতকরা পরিমাণ। বেনজিনে দেখো C6H6, বেনজিনে কার্বনের শতকরা পরিমাণ যদি বের করতে চাও, তাহলে কার্বনের ভর 6 বারং 72, আণবিক ভর কিন্তু 78, কারণ 6টা কার্বন 6 বারং 72 আর 6টা হাইড্রোজেন 6, 78 ইন্টু 100 সমান সমান শতকরা পরিমাণ পেয়ে যাবা। এবার হাইড্রোজেনের শতকরা পরিমাণ যদি বের করতে চাও, তাহলে হাইড্রোজেনের ভর 6টা হাইড্রোজেনের 6 ভর বাই আণবিক ভর ইন্টু 100 পেয়ে যাবা, ক্যালকুলেশন করলে পেয়ে যাবা শতকরা পরিমাণ। এইভাবে যেটা চাইবে উদ্দীপকে সেটার শতকরা পরিমাণ বের করবা, করে দেখবা। যদি শতকরা পরিমাণ বেশি হয় তাহলে অ্যারোমেটিক, আর কম হলে কি এলিফেটিক। তাই তো শিখলাম আমরা, শতকরা পরিমাণ যার কম সে কিন্তু অ্যালিফেটিক, আর শতকরা পরিমাণ যেটার বেশি সেটা কিন্তু অ্যারোমেটিক। এখন দেখো পরবর্তী পয়েন্ট, কার্বন শিকলের সম্পৃক্ততা ও অসম্পৃক্ততা। অ্যালিফেটিক যৌগের কার্বন শিকল সম্পৃক্ত অসম্পৃক্ত হতে পারে, যেমন এইটায় একক বন্ধন আছে সম্পৃক্ত, আর এটা দ্বিবন্ধন আছে অসম্পৃক্ত। অ্যারোমেটিক যৌগের বলয়ে সঞ্চরণশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকায় এরা বিশেষ স্থায়িত্ব সম্পন্ন বা বিশেষ স্থায়িত্ব যুক্ত অসম্পৃক্ত যৌগ হয়। আবার বলছি, কার্বন শিকলের সম্পৃক্ততা অসম্পৃক্ততা, আর সম্পৃক্ততা অসম্পৃক্ততা আমি একটু মনে করাই দিই। একক বন্ধন থাকলে কি সম্পৃক্ত, আর দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলে কি অসম্পৃক্ত। তাহলে একক বন্ধন বিশিষ্ট সম্পৃক্তদের যে বৈশিষ্ট্য তাকে বলে সম্পৃক্ততা, আর দ্বিবন্ধন ত্রিবন্ধন অসম্পৃক্তদের যে বৈশিষ্ট্য তাকে বলে অসম্পৃক্ততা। তাহলে আবার দেখো হেডিংটা, কার্বন শিকলের সম্পৃক্ততা ও অসম্পৃক্ততা। অ্যালিফেটিক যৌগের বেলায় কার্বন শিকলের সম্পৃক্ততা অসম্পৃক্ততা থাকতে পারে, অর্থাৎ সম্পৃক্ত অসম্পৃক্ত হতে পারে, যেমন এটা সম্পৃক্ত এটা অসম্পৃক্ত। আর অ্যারোমেটিক যৌগের বলয়ে সঞ্চরণশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকায় এরা বিশেষ স্থায়িত্ব যুক্ত অসম্পৃক্ত যৌগ হয়। এরপর দেখো ব্রোমিন দ্রবণ ও বেয়ার পরীক্ষা। বেয়ারের কি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেট দ্রবণ পরীক্ষা। অ্যালিফেটিক যৌগরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা ও বেয়ার পরীক্ষা দেয়, এবং এই পরীক্ষায় ব্রোমিনের লাল বর্ণ বিবর্ণ হয়, আর বেয়ার পরীক্ষায় ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের গোলাপি বর্ণ বিবর্ণ হয়। মনে আছে এর আগে পড়েছিলাম আমরা। কিন্তু অ্যারোমেটিক যৌগরা সুস্থিত হওয়ার কারণে এই পরীক্ষা দেয় না, সেটি লেখছে এখানে। আমি একটু সংক্ষেপে বলতেছি আবার। ব্রোমিন দ্রবণ ও বেয়ারের ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেট দ্রবণ পরীক্ষা। অ্যালিফেটিক যৌগদের বেলায় ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেবে অ্যালিফেটিকরা, এবং বেয়ার পরীক্ষাও দেবে, অর্থাৎ ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের যে জার্মান অক্সিজেন তার সাথে বিক্রিয়ার পরীক্ষা দেবে, এবং উভয় ক্ষেত্রে বর্ণ বিবর্ণ হবে। ব্রোমিন দ্রবণ পরীক্ষায় ব্রোমিনের লাল বর্ণ বিবর্ণ হবে, আর বেয়ার পরীক্ষায় ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গনেটের যে গোলাপি বর্ণের দ্রবণ সেটাও বিবর্ণ হবে। কিন্তু অ্যারোমেটিকরা সেই পরীক্ষা দেবে না, সেই কথাই এখানে বলা আছে। তারপর দেখো
হ্যালাইড যৌগের সক্রিয়তা। এলিফ্যাটিক হ্যালাইড বেশি সক্রিয়, তাই সহজেই ক্ষার কর্তৃক আর্দ্র বিশ্লেষিত হয়। আর অ্যারোমেটিক হ্যালাইড কম সক্রিয়, তাই সহজে ক্ষার কর্তৃক আর্দ্র বিশ্লেষিত হয় না। তীব্র শর্ত আরোপ করা লাগে, উচ্চ তাপ আর উচ্চ চাপ প্রয়োগ করা লাগে, তারপর এটি ক্ষারীয় আর্দ্র বিশ্লেষিত হয়। আবারও বলছি, হ্যালাইড যৌগের সক্রিয়তা দেখো। এলিফ্যাটিক হ্যালাইড বেশি সক্রিয়, তাই এর সহজেই ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ ঘটে। কিন্তু অ্যারোমেটিক হ্যালাইড কম সক্রিয়, তাই উচ্চ চাপে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ ঘটে। এটাকে আমি অন্যভাবে বলি, হ্যালাইডের সক্রিয়তাটাকে অন্যভাবে বলি, তাহলে তোমাদের মনে থাকবে। হ্যালাইড যৌগের সক্রিয়তা দেখো। অ্যালিফ্যাটিক হ্যালাইডের সক্রিয়তা বেশি, তাই উচ্চ চাপ ছাড়াই ক্ষারীয় আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। আর অ্যারোমেটিক হ্যালাইড কম সক্রিয়, তাই উচ্চ তাপ আর উচ্চ চাপ দেওয়ার পরে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষিত হয়ে ফেনলে পরিণত হয়। বিষয়টা আবার দেখো, হ্যালাইড যৌগের সক্রিয়তা দেখো। এলিফ্যাটিক হ্যালাইড বেশি সক্রিয়, তাই উচ্চ তাপ এবং উচ্চ চাপ ছাড়াই ক্ষারীয় আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়। আর অ্যারোমেটিক হ্যালাইড কম সক্রিয় হওয়ার কারণে উচ্চ তাপ ও উচ্চ চাপ দেওয়ার পরে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষিত হয়ে ফেনলে পরিণত হয়। এরপর দেখো, হাইড্রোক্সি যৌগের প্রকৃতি। হাইড্রোক্সি যৌগের প্রকৃতি দেখো। এলিফ্যাটিক হাইড্রোক্সি অ্যালকোহল এরা নিরপেক্ষ, না অ্যাসিড না ক্ষার, তার মানে এরা নিরপেক্ষ। তাই নিরপেক্ষ বস্তু পানির মতোই এদের হাইড্রোজেন সোডিয়াম ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়। কিন্তু অ্যারোমেটিক হাইড্রোক্সি ফেনল যৌগ অম্লীয়, তাই এটি নীল লিটমাসকে লাল করে। এছাড়া এটি ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট লবণ ও পানি তৈরি করে। আবার শোনো, হাইড্রোক্সি যৌগের প্রকৃতি শোনো। এলিফ্যাটিক হাইড্রোক্সি যৌগ যারা আছে তারা নিরপেক্ষ, অর্থাৎ না অ্যাসিড না ক্ষার। নিরপেক্ষ হওয়ার কারণে পানির মতোই এদের হাইড্রোজেন সোডিয়াম ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, কারণ পানি তো নিরপেক্ষ। আর অ্যারোমেটিক হাইড্রোক্সি যৌগ ফেনল অম্লীয়, তাই এটি ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট লবণ আর পানি উৎপন্ন করে। এটাকে অন্য ভাষায় বলি, হাইড্রোক্সি যৌগের প্রকৃতি আমরা অন্য ভাষায় একটু শিখি। এলিফ্যাটিক হাইড্রোক্সি যৌগ অ্যালকোহল নিরপেক্ষ, অর্থাৎ এটি না অ্যাসিড না ক্ষার। তাই নিরপেক্ষ বস্তু পানির মতোই এর হাইড্রোজেন সোডিয়াম ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয় এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে যেহেতু পানির মতো আচরণ করে, তাহলে এটা কি নিরপেক্ষ। আর অ্যারোমেটিক হাইড্রোক্সি ফেনল এটি অম্লীয়। অম্লীয় হওয়ার কারণে এটি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট লবণ ও পানি উৎপন্ন করে। এছাড়া এটি অম্লীয় হওয়ার কারণে এটি নীল লিটমাসকে লাল করে। এর পরের পয়েন্টটি না পড়লেও চলবে, এর পরের পয়েন্টটি একটু বিতর্কিত আছে, ভুলও আছে, এর পরের পয়েন্টটি বাদ দিয়ে দাও,
এরপর একটা 7 নম্বর পয়েন্ট আছে, দেখো 6 নম্বরের পরে, এটা লাগবে না, এই 6 নম্বর পর্যন্ত পড়ো। আর পার্থক্য তো আসবে 2 মার্কসে, যে কোনো 2টা লিখলেই হবে, তারপর আমি 6টা পড়ালাম। 7 নম্বরটা বাদ দাও সবাই। 7 নম্বরটা একটু বাদ দাও প্লিজ। 7 নম্বরটা একটু বিতর্কিত, একটু ভুলও আছে। এখন বইয়ের 157 পৃষ্ঠা যাও, এই পার্থক্যের ছকটি আছে। স্যার 157। হ্যাঁ 157 পৃষ্ঠা, 157 পৃষ্ঠা আমি বের করে দিচ্ছি। এই পার্থক্যের ছকটি আছে, 157 পৃষ্ঠা যাও। এটা ইম্পর্টেন্ট টপিকস, ইম্পর্টেন্ট। দেখো 157 পৃষ্ঠা পেলা কিনা দেখো, এই যে এই টপিকস। শুরুর দিকে, চ্যাপ্টারের শুরুর দিকে। জি স্যার, পাইছি। এটা ইম্পর্টেন্ট লেখো। এখন দেখো আমি পড়াচ্ছি, এটা এটা একটু দেখে নাও ভালো করে। 2-একটা জায়গায় একটু সমস্যা আছে, এটা বেশ সহজ, আমি একটু স্পিডে পড়াবো, স্পিডে বলবো, কিন্তু একটু দেখে নাও সবাই। আমাদের আলোচ্য বিষয় হলো জৈব যৌগ ও অজৈব যৌগের পার্থক্য সূচক বৈশিষ্ট্য। সহজ হলেও এটা খুব পরীক্ষায় আসে কিন্তু। দেখো 1 নম্বর পার্থক্য সূচক বৈশিষ্ট্য, দেখো সংযুক্তি, কি কি যুক্ত থাকবে সেটা হলো সংযুক্তি। জৈব যৌগের বেলায় দেখো, জৈব যৌগে কার্বন অবশ্যই থাকে, কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার, ফসফরাস প্রভৃতি মৌল যুক্ত থাকে। যেমন মিথানল, মিথাইলেমিন, দেখো এই যৌগ দুটাতেই কার্বন অবশ্যই আছে, কার্বনের সাথে ওই যে মৌলগুলো আছে, এই মৌলের কোনো না কোনো মৌল যুক্ত আছে। আর অজৈব যৌগের বেলায় দেখো, যে কোনো 2 বা ততোধিক মৌলের সমন্বয়ে অজৈব যৌগ গঠিত হয়, যেমন পানি, ফসফরাস, ট্রাইক্লোরাইড ইত্যাদি। আবার দেখো, একে আমি স্পিডে পড়াবো, আবার দেখো ভালো করে। সংযুক্তি মানে কে কে যুক্ত থাকবে। জৈব যৌগের বেলায় দেখো, জৈব যৌগে কার্বন অবশ্যই থাকে, কার্বনের সাথে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন, সালফার, ফসফরাস প্রভৃতি মৌল যুক্ত থাকে। যেমন মিথানল দেখো, বা মিথাইলেমিন দেখো, কার্বন অবশ্যই আছে, আর কার্বনের সাথে এই মৌলরা কোনো না কোনো মৌল যুক্ত আছে। অজৈব যৌগের বেলায় দেখো, যে কোনো 2 বা ততোধিক মৌলের সমন্বয়ে অজৈব যৌগ গঠিত হয়, যেমন পানি, ফসফরাস, ট্রাইক্লোরাইড ইত্যাদি। এরপর দেখো, বন্ধন প্রকৃতি। জৈব যৌগ প্রধানত সমযোজী বন্ধন দ্বারা জৈব যৌগ গঠিত হয়, যেমন এই যে জোড়ায় জোড়ায় ইলেকট্রন দ্বারা শেয়ার করে যে বন্ধন, সেটা কি সমযোজী বন্ধন। আর অধিকাংশ অজৈব যৌগ আয়নিক অথবা সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়, যেমন এইটাতে আয়নিক বন্ধন, প্লাস মাইনাস আয়নে বন্ধন আছে, আর এটাতে এক জোড়া ইলেকট্রন শেয়ার করছে, এটাতে কি সমযোজী বন্ধন। আবার দেখো বন্ধন প্রকৃতি, প্রধানত সমযোজী বন্ধন দ্বারা জৈব যৌগ গঠিত হয়, যেমন মিথেন। মিথেনে দেখো
জোড়ায় জোড়ায় ইলেকট্রন শেয়ার হয়েছে, তাহলে এদের মধ্যে বন্ধন কি? সমজীব বন্ধন। এছাড়া অন্যভাবে বলতে পারি, এক্ষেত্রে অধাতুতে অধাতুতে বন্ধন, কার্বন হাইড্রোজেন দুটেই তো অধাতু, তাহলে এখানে এদের বন্ধন কি? সমযোজী। আর আয়নিক যৌগে দেখো, মানে অজৈব যৌগে, অধিকাংশ অজৈব যৌগ আয়নিক অথবা সমজীব বন্ধন দ্বারা গঠিত। যেমন এইটা অজৈব যৌগ আয়নিক বন্ধন দ্বারা গঠিত, কারণ ধাতুতে অধাতুতে বন্ধন। আর এইটা সমজীব বন্ধন দ্বারা গঠিত, কারণ অধাতুতে অধাতুতে বন্ধন। তাহলে এখানে কি শিখলা? প্রধানত জৈব সমযোজী, আর অধিকাংশ অজৈব যৌগ আয়নিক অথবা সমযোজী। তাহলে একটু পার্থক্য আছে। বলতে পারো স্যার এটা দিয়ে আমি কি করে বুঝবো? আরো পার্থক্য তোমার যাচাই করতে হবে, কারণ জৈবতেও সমযোজী আছে, অজৈবতেও কিন্তু সমযোজী আছে। তাহলে এটা খুব ভালো পার্থক্য দিতে পারবে না তোমাকে, আরো অন্যান্য বৈশিষ্ট্য দেখতে হবে। তাহলে বিষয়টা আরেকবার একটু দেখো। বন্ধন প্রকৃতি প্রধানত সমযোজী বন্ধন দ্বারা জৈব যৌগ গঠিত হয়। যেমন মিথেনে দেখো, মিথেনে কার্বন হাইড্রোজেন অধাতুতে অধাতুতে বন্ধন এবং জোড়ায় জোড়ায় ইলেকট্রন শেয়ার করে বন্ধন, তাহলে এই বন্ধন কি? সমযোজী। এরপর ডানে দেখো, অধিকাংশ অজৈব যৌগ আয়নিক অথবা সমযোজী বন্ধন দ্বারা গঠিত। যেমন সোডিয়াম ক্লোরাইড ধাতুতে অধাতুতে বন্ধন, তাহলে এটা কি? আয়নিক। আর হাইড্রোজেন ক্লোরাইড এটাতে অধাতুতে অধাতুতে বন্ধন এবং একজোড়া ইলেকট্রন শেয়ার হয়েছে, তাহলে এদের বন্ধন কি আছে? সমযোজী। এরপর দেখো পরবর্তী পয়েন্ট দেখো, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। জৈব যৌগ নিম্ন গলনাঙ্ক ও নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। সাধারণত 350-এর নিচে এটা থাকে। যেমন বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক 350-এর নিচে, মিথানলের স্ফুটনাঙ্ক 350-এর নিচে আছে দেখো। আর অজৈব যৌগ উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। আয়নিক অজৈব যৌগের গলনাঙ্ক 700°C ঊর্ধ্বে। যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কি? 700°C ঊর্ধ্বে আছে দেখো। প্রয়োজনীয় বিষয়টা আবার দেখো, এই অবজেক্টিভে আসে খুব। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গত পার্থক্য দেখো। জৈব যৌগ নিম্ন গলনাঙ্ক ও নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। সাধারণত 350°C নিচে হয় এই মান। যেমন বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক 350-এর নিচে, মিথানলের স্ফুটনাঙ্ক সেটাও 350-এর নিচে আছে। এরপর দেখো আয়নিক মানে অজৈব যৌগ উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। আয়নিক অজৈব যৌগের গলনাঙ্ক 700°C ঊর্ধ্বে। যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কি? 700°C ঊর্ধ্বে আছে দেখো। এরপর দেখো দ্রাব্যতা দেখো, একটু বড় করে দেই। জৈব যৌগ যারা আছে তারা পোলার দ্রাবক, পানিতে অদ্রবণীয়। কিন্তু জৈব দ্রাবক যেমন ইথার, বেনজিনে দ্রবণীয় হয়। তবে ব্যতিক্রম বিষয় হলো হাইড্রোক্সিল মূলকযুক্ত যে জৈব যৌগ আছে, চিনি, অ্যালকোহল, তারা আবার পানিতে দ্রবণীয়। বলতে পারো স্যার কেন? এই হাইড্রোক্সিল মূলকের সাথে পানির সাথে হাইড্রোজেন বন্ধন হয়, একটা স্পেশাল ব্যাপার ঘটে, তাই এরা পানিতে দ্রবণীয় হয়। কিন্তু এর আগে আমরা শিখে আসলাম কি? জৈব যৌগ পোলার দ্রাবক, পানিতে অদ্রবণীয়, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু এরপরে দেখো হাইড্রোক্সিল মূলকযুক্ত যে জৈব যৌগ আছে, যেমন চিনি, অ্যালকোহল, তারা কি?
পানিতে দ্রবণীয়, কারণ তাদের সাথে পানির সাথে হাইড্রোজেন বন্ধন হয়, একটা স্পেশাল ব্যাপার ঘটে, তাই এরা পানিতে দ্রবণীয় হয়। তাহলে এখানে কি শিখলা দেখো জৈব যৌগ যেগুলো আছে সেই জৈব যৌগ পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক যেমন ইথার বেনজিনে দ্রবণীয় হয়। তবে হাইড্রোক্সিল মূলকযুক্ত যে যৌগ আছে, চিনি, অ্যালকোহল ইত্যাদি জৈব যৌগ পানিতে দ্রবণীয়, কারণ এদের সাথে পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। এরপর দেখো পোলার দ্রাবক যেমন পানিতে অজৈব যৌগ দ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে অদ্রবণীয়। যেমন বেনজিন পোলার দ্রাবক পানিতে কি দ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক বেনজিনে কি অদ্রবণীয়। আবার বলছি, জৈব যৌগের এই বৈশিষ্ট্য আবার দেখো, জৈব যৌগ পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক যেমন ইথার বেনজিনে দ্রবণীয়। তবে হাইড্রোক্সিল মূলকযুক্ত জৈব যৌগ যেগুলো আছে যেমন চিনি, অ্যালকোহল, তারা কি পানিতে দ্রবণীয়, কারণ তাদের সাথে পানির সাথে হাইড্রোজেন বন্ধন হয়। এরপর অজৈব যৌগের বেলায় দেখো, পোলার দ্রাবক যেমন পানিতে জৈব যৌগ অজৈব যৌগ দ্রবণীয় হয়, কিন্তু জৈব দ্রাবকে অদ্রবণীয়। যেমন সোডিয়াম ক্লোরাইড পোলার দ্রাবক পানিতে কি দ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক বেনজিনে কি অদ্রবণীয়। তাহলে আবার দেখো, এলোমেলো করে ফেলবা, প্রশ্ন থাকলে বলো। জৈব যৌগের বিষয়টা দেখো, জৈব যৌগ পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক ইথার বেনজিনে দ্রবণীয়। তবে হাইড্রোক্সিল মূলকযুক্ত যে যৌগগুলো আছে, জৈব যৌগ চিনি, অ্যালকোহল, তারা পানিতে দ্রবণীয়, কারণ তাদের হাইড্রোক্সিল মূলকের সাথে পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। আর অজৈব যৌগের বেলায় দেখো, অজৈব যৌগ পোলার দ্রাবক যেমন পানিতে অজৈব যৌগ দ্রবণীয় হয়, কিন্তু জৈব দ্রাবকে অদ্রবণীয়। যেমন সোডিয়াম ক্লোরাইড পোলার দ্রাবক পানিতে দ্রবণীয়, আর জৈব দ্রাবক বেনজিনে কি অদ্রবণীয়। এরপরে দেখো জ্বলন বা দহন, জ্বলন বা দহন। জৈব যৌগের দহনের পর কোনো অবশেষ থাকে না। যেমন মিথেনকে যদি দহন করো তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস আর জলীয় বাষ্প হিসেবে সব উড়ে যায়, কোনো অবশেষ থাকে না। আর অজৈব যৌগ সাধারণত জ্বলে না, অর্থাৎ দহন হয় না। আর তবে যদি দহনও হয় অর্থাৎ জ্বলেও, তাহলে অবশেষ থাকে। তাহলে আরেকবার দেখো জ্বলন বা দহনে কি ঘটে সেই বিষয়টা দেখো। জৈব যৌগের দহনের পর কোনো অবশেষ থাকে না। যেমন মিথেনের দহন করা হয়েছে, দহন করলে এটি কার্বন ডাই অক্সাইড গ্যাস আর জলীয় বাষ্প আকারে উড়ে যায়, ফলে কোনো অবশেষ থাকে না। অজৈব যৌগ সাধারণত জ্বলে না, অর্থাৎ দহন হয় না। তবে জ্বললেও অর্থাৎ দহন হলেও দহনের পর কোনো অবশেষ থাকে না, মানে অবশেষ থাকে, ভুল বললাম। তাহলে এদের ক্ষেত্রে অবশেষ থাকবে না, আর এদের ক্ষেত্রে অবশেষ থাকে। এরপর দেখো তড়িৎ পরিবাহিতা, দেখো এই পয়েন্টটা দেখো। জৈব যৌগ গলিত অবস্থায় বা দ্রবণে আয়নিত হয় না বলে তড়িৎ বিশেষ্য নয়, অর্থাৎ বিশুদ্ধ জৈব যৌগ তড়িৎ অপরিবাহী। অজৈব যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় বা দ্রবণে তড়িৎ বিশেষিত হয়ে ক্যাথোডে সোডিয়াম ধাতু ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এখান থেকে কি শিখলা দেখো, তড়িৎ বিশ্লেষণের বিষয়টা দেখো আবার। জৈব যৌগ গলিত অবস্থায় বা দ্রবণে আয়নিত হয় না বলে তড়িৎ বিশেষ্য নয়,
অর্থাৎ বিশুদ্ধ জৈব যৌগ তড়িৎ অপরিবাহী। আর অজৈব যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় বা দ্রবণে তড়িৎ বিশেষিত হয়ে ক্যাথোডে সোডিয়াম ধাতু ও অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এদের তড়িৎ বিশ্লেষণ ঘটে। এরপর দেখো যৌগের সংখ্যা, কার্বনের ক্যাটেনেশন ও জৈব যৌগের সমানুতা ধর্মের কারণে বর্তমানে আবিষ্কৃত জৈব যৌগের সংখ্যা ৮০ লক্ষের উপরে। বলতে পারে স্যার আবার ক্যাটেনেশনটা কি? ক্যাটেনেশনটা হলো একই মৌলের পরমাণু নিজেদের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা বা সমর্থকে বলা হয় ক্যাটেনেশন। কার্বনের একই মৌলের পরমাণু বিভিন্ন ভাবে যুক্ত হতে পারে, শিকলে, আবার শাখায়। এইভাবে একই মৌলের পরমাণু নিজেদের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাটাকে বলা হয় ক্যাটেনেশন ক্ষমতা। তাহলে দেখো এখন কার্বনের ক্যাটেনেশন ক্ষমতা আছে আর জৈব যৌগের সমানুতা আছে। এই ধর্মের কারণে বর্তমানে আবিষ্কৃত জৈব যৌগের সংখ্যা ৮০ লক্ষের উপরে। আর অজৈব যৌগের সংখ্যা ১ লক্ষেরও কম, প্রায় ৯০,০০০ মাত্র। আবার দেখো এই প্রশ্ন খুব আসে অবজেক্টিভ আকারে। কার্বনের ক্যাটেনেশন হলো একই মৌলের পরমাণু নিজেদের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাটাকে বলা হয় ক্যাটেনেশন। এই কার্বনের ক্যাটেনেশন ও জৈব যৌগের সমানুতা ধর্মের কারণে বর্তমানে আবিষ্কৃত জৈব যৌগের সংখ্যা ৮০ লক্ষের উপরে। আর অজৈব যৌগের সংখ্যা ১ লক্ষের কম, এটা কি প্রায় ৯০,০০০। এরপর দেখো সমগোত্রীয় শ্রেণী। জৈব যৌগ সমূহকে কয়েকটি সমগোত্রীয় শ্রেণীতে বিন্যস্ত করা যায়। যেমন 19-এ পড়েছো অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণী, অ্যালডিহাইডের সমগোত্রীয় শ্রেণী। বলতে পারে স্যার সমগোত্রীয় শ্রেণী কি? যদি ৫টা যৌগে ৫টাতেই অ্যালকোহল কার্যকরীমূলক থাকে তাহলে এই যৌগ ৫টা অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণী। আরো অনেক বৈশিষ্ট্য আছে যা আমরা এর পরে শিখবো। আবার ৭টা যৌগ ৭টাতেই যদি অ্যালডিহাইডের কার্যকরীমূলক থাকে তাহলে এরা অ্যালডিহাইডের সমগোত্রীয় শ্রেণীর। তাহলে এখন আরেকবার দেখো জৈব যৌগ সমূহকে কয়েকটি সমগোত্রীয় অর্থাৎ সমধর্মী সমগোত্রীয় শ্রেণীতে বিন্যস্ত করা যায়। যেমন অ্যালকোহল অ্যালডিহাইড সমগোত্রীয় শ্রেণী। আর অজৈব যৌগ সমূহকে এরূপ সমগোত্রীয় অর্থাৎ সমধর্মী যৌগ শ্রেণীতে বিভক্ত করা সুযোগ নেই, অর্থাৎ এদের সমগোত্রীয় শ্রেণী হয় না। আবার দেখো সমগোত্রীয় শ্রেণী, জৈব যৌগ সমূহকে কয়েকটি সমধর্মী সমগোত্রীয় শ্রেণীতে বিন্যস্ত করা যায়। যেমন অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণী, অ্যালডিহাইডের সমগোত্রীয় শ্রেণী ইত্যাদি। আর অজৈব যৌগ সমূহকে এরূপ সমধর্মী যৌগ শ্রেণীতে বিভক্ত করার বিশেষ কোনো সুযোগ নাই, কারণ এরকম কোনো ব্যাপার স্যাপার এদের ঘটে না। অর্থাৎ একই কার্যকরীমূলক তো থাকে না জৈব যৌগদের, আলাদা আলাদা সব ইউনিক। তাহলে এই কথাটাকে আমি অন্যভাবে বলি তাহলে তোমাদের ভালো বুঝতে সুবিধা হবে। একই কার্যকরীমূলক যদি অনেকগুলো যৌগতে থাকে তাহলে এই যৌগ সমূহদেরকে বলা হয় সমগোত্রীয় শ্রেণী। যেমন 3টা যৌগে 3টাই যদি অ্যালকোহল থাকে তাহলে অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণী। 5টা যৌগ 5টাতেই অ্যালডিহাইড থাকলে এরা অ্যালডিহাইডের সমগোত্রীয় শ্রেণী। 7টা যৌগ 7টাতেই কার্বক্সিলিক অ্যাসিড থাকলে এরা কার্বক্সিলিক অ্যাসিডের সমগোত্রীয় শ্রেণী। তাহলে এখন দেখো জৈব যৌগ সমূহকে কয়েকটি সমধর্মী সমগোত্রীয় শ্রেণীতে বিভক্ত করা যায়। যেমন অ্যালকোহলের সমগোত্রীয় শ্রেণী, অ্যালডিহাইডের সমগোত্রীয় শ্রেণী ইত্যাদি ইত্যাদি। আর অজৈব যৌগ সমূহকে এরূপ সমধর্মী যৌগ শ্রেণীতে বিভক্ত করার বিশেষ সুযোগ নেই,
কারণ এদের একই কার্যকারীমূলক সম্পর্কিত আর যৌগ হয় না। এরপর দেখো এই পয়েন্টটা, বিক্রিয়ার কৌশল ও গতি। জৈব বিক্রিয়ার কৌশল জটিল এবং মন্থর গতির হয়, অর্থাৎ স্লো হয়। আর অজৈব বিক্রিয়ার কৌশল আয়নিক প্রকৃতির এবং দ্রুত গতির হয়, অর্থাৎ ফাস্ট হয়। আজকে এই পর্যন্ত থাকলো। একটু পড়ে নিও, জিজ্ঞেস করবা আমাকে না বুঝতে পারলে।